নমস্কার, হেলথ অ্যাওয়ারনেস উইথ বিহানের প্রথম পর্বে বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। কিছুদিন পূর্বে আমাদের বিহানের একটি 5 বছরের শিশুর হঠাৎ পেটের যন্ত্রণা শুরু হয়। যথাযথ সময়ে সচেতনতার অভাবে শিশুটি আমাদের সকলকে কাঁদিয়ে চিরতরে বিদায় নেয়। তাই আমাদের কামনা ভবিষ্যতে যেন এরকম ঘটনার আমাদের আর সম্মুখীন না হতে হয় এবং প্রত্যেকটি শিশু যেন সুস্থ সবল থাকে এবং যথাযথ চিকিৎসার অন্তর্গত থাকে। তাই শিশুদের অভিভাবক এবং বাবা মাদের মধ্যে সচেতনতা বার্তা এবং স্বাস্থ্য সম্পর্কিত সতর্ক বার্তা পৌঁছে দিতে আজ আমাদের অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ এবং হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সুব্রত ঘোষ মহাশয়, এবং আজকের আমাদের সঞ্চালক হিসেবে উপস্থিত থাকবেন বিহান শিশু কল্যাণ সমিতির একজন সক্রিয় সদস্য শিক্ষক মহাশয় দেবাঞ্জন বিশ্বাস। চলুন তবে শুরু করা যাক আজকে হেলথ অ্যাওয়ারনেস উইথ বিহানের প্রথম পর্ব। সুব্রত ঘোষ মহাশয়কে বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। নমস্কার। তো আমরা বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। যেমন 6 মাস বয়স পর্যন্ত শিশুদের মাতৃদুগ্ধ ছাড়া আর কি কি খাওয়ানো যেতে পারে? আচ্ছা ডাক্তারবাবু, ওই বয়সের শিশুদের অনেককে ফোটানো জল বা মধু খাওয়ানোর কথা বলেন, তা কি খাওয়ানো যেতে পারে? বলছি, নমস্কার। 6 মাস পর্যন্ত বাচ্চারা শুধুমাত্র মায়ের বুকের দুধ খাবে। এর বাইরে 1 ফোঁটা জল, মধু, তাল মিছরি আগে যেগুলো খাওয়ানো হতো সেগুলো কিন্তু খাওয়ানো যাবে না। কিন্তু সেই তুলনায় মাকে কিন্তু পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। মা যেন পরিমাণ মতো জল খান সেটা দেখতে হবে, যাতে মায়ের দুধের তুল্য মায়ের কোনো জিনিস এখনো তৈরি হয়নি। মাতৃদুগ্ধ অমৃত সমান। আমরা বলি যে আপনি 6 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ান, অন্য কোনো দুধ দিকে আপনি তাকাবেন না। আপনি মনে করবেন আপনার বাচ্চা আপনার দুধ খাবে। ঠিক আছে? আর ডাক্তারবাবু, আর একটা ব্যাপার হচ্ছে যে কিছু কিছু মা বলেন, শুনেছি যে অন্য ডাক্তারবাবুদের কাছে গেছি, ডাক্তারবাবুরা বলেছেন যে বুকের দুধ খাওয়াকালীন জল না খাওয়ালেও হয়। এটা ঠিক? বুকের দুধের মধ্যে জল আছে, তো প্রচুর পরিমাণে জল আছে, তার জন্য আলাদা করে জল খাওয়াতে হয় না। কিন্তু এই গ্রীষ্মকালে কিন্তু দুধটা একটু বেশি করে খাওয়াতে হবে। মাকে কিন্তু জল খেতে হবে। মা যেন ডিহাইড্রেটেড না থাকেন। মা যদি ডিহাইড্রেট থাকেন তাহলে কিন্তু দুধ কমে যাবে। মাকে ঠিকমতো পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, আমাদের ঘরে যেটা হয় সেটাই খাওয়াতে হবে। তাহলে কিন্তু আর জল খাওয়ানোর দরকার নেই। আমরা বুঝতে পারবো কি করে? আমি দেখবো যে আমার বাচ্চা 24 ঘন্টার মধ্যে 7 থেকে 8 বার পেচ্ছাপ করছে। তাহলে যদি 7 থেকে 8 বার পেচ্ছাপ করে, তাহলে আমি বুঝতে পারবো আমার দুধে আমার বাচ্চা পুষ্টি পেয়ে যাচ্ছে। এটাই হচ্ছে নিয়ম। তাহলে কি ডাক্তারবাবু আপনি সাজেশন করছেন এক্ষেত্রে মাকে যেমন পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, অতিরিক্ত জল পানটাও করতে হবে? অবশ্যই জল পান করতে হবে। আচ্ছা, লিকুইড থেকে সলিড খাবার যখন বাচ্চাদের দেয়া হয় তখন কি কি সলিড ফুড খাওয়ানো যেতে পারে, আর সলিড খাবার কত বয়স থেকে শুরু করা যেতে পারে? আমরা যেহেতু আগে বললাম যে 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাবে। 6 মাসের পরে বাচ্চা যেহেতু গ্রোথ আরো বাড়বে, তার কিন্তু শুধুমাত্র বুকের দুধে হবে না। সেক্ষেত্রে আমাদের বাইরের খাবার খাওয়াতে হবে। সেটাকে বলা হয় উইনিং পিরিয়ড। উইনিং পিরিয়ড আমরা কি খাবো? আমাদের ঘরে আমরা ভারতবর্ষের মানুষ, পশ্চিমবাংলার মানুষ, আমাদের ভাত আছে। আমাদের পশ্চিমবাংলাতে আমাদের ভাত পাওয়া যায়, অন্যান্য প্রভিন্সে গম পাওয়া যায়, সাউথ ইন্ডিয়াতে দেখেছি তারা চালের ইডলি ধোসা খাওয়ায়। আমরা ভাত খাওয়াবো, আলু সেদ্ধ দিলাম, একটু কাঁচকলা সেদ্ধ দিলাম। এগুলো কিন্তু আস্তে আস্তে হালকা করে, মানে তেল ঝাল মশলা না দিয়ে সেগুলো আস্তে আস্তে খাওয়াতে শুরু করবো।
চেষ্টা করব আমাদের ঘরের তৈরি জিনিস, আমরা ঘরে আগে আমাদের মা দিদিমারা যেভাবে মানুষ করেছিলেন তারা কিন্তু এইভাবেই আমাদের ঘরের তৈরি জিনিস খাওয়াতেন, বাইরের কোনো বিজ্ঞাপনী জিনিস খাওয়াতেন না, কোনো কোটর জিনিস খাওয়াতেন না। তারা চেষ্টা করতেন তাদের সন্তান যেন তাদের বাড়ির তৈরি, তাদের হাতের তৈরি খাবার খায়। আর আরেকটা জিনিস ডাক্তারবাবু, বাচ্চাদের বিভিন্ন সবজি দিয়ে যে খিচুড়ি টাইপের, অবশ্যই বলবো। এরপরে প্রথম আমরা শুরু করলাম, তারপর আস্তে আস্তে খিচুড়ি খাবো, খিচুড়ির মধ্যে চাল দেবো, ডাল দেবো, অল্প সবজি দেবো, আস্তে আস্তে ওর প্রয়োজন মতো, ডিমান্ড অন ফিডিং বলা হয়। আমি ঘন ঘন বাচ্চাকে খাওয়াবো না, তার একটা গ্যাপ থাকবে, যেমন বুকের দুধ খাওয়ানোর একটা গ্যাপ থাকবে 2 ঘন্টা অন্তর অন্তর। এবং প্রত্যেকবার বুকের দুধ খাওয়ানোর পরে আমরা বলি যে ঢেকুর তোলাতে। ঢেকুর তোলাটা কি মায়েরা জানেন, যে বাচ্চাকে বুকের উপর ফেলে রেখে তার পেটটাকে মায়ের বুকের উপর এখানে ফেলে তারপরে যদি আমরা বার্পিং করি, এটাকে বলে বার্পিং বলা হয়, তাহলে কিন্তু সে বাইরে যে খাবার সময়, দুধ খাবার সময় বা খাবার খাওয়ার সময় যে হাওয়াটা খেয়ে নিয়েছিল সেটা কিন্তু সে বার করে দেবে, তাতে তার কমফোর্ট হবে এবং সে ভালো থাকবে। প্রত্যেকবার দুধ খাওয়ানোর পরে সেটা করতে হবে। আর শুয়ে শুয়ে আমরা দুধ দেবো না, বাচ্চাকে কখনোই আমরা শুয়ে শুয়ে দুধ দেবো না, এটা চেষ্টা করতে হবে যাতে আমি বসে বসে দুধ দেবো। ঠিক আছে? আচ্ছা, যেটা আমি বললেন ওটা বাংলা ভাষায় আমরা বলতে পারি যে চাপড়াতে হবে। চাপড়াতে হবে, চাপড়াতে হবে, অবশ্যই। কারণ অনেক চাপড়াতে। মায়েরাই বোঝেন না, বোঝেন না, যে চাপড়াতে। বার্পিংটা বুঝতে হ্যাঁ, পারবেন বার্পিংটা না। বুঝতে হবে, চাপড়াতে হবে। আচ্ছা, কথা বলার স্বাভাবিক বয়স কত? কথা বলার স্বাভাবিক বয়স, বাচ্চারা দেখবেন 2-3 মাসের মধ্যে অ করে, ঠিক আছে, 6 মাসের মধ্যে সেই বক 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 করে, কিন্তু তাতে কথা বলার কিছু আসে না। 1 বছরে অনেক সময় মা, দাদা এরকম বলে। 2 বছর বয়সে বলতে পারে খাবো, আমি খাবো, আমি যাব। 3 বছর বয়স থেকে সে আরো ভালো করে কথা বলতে পারবে, সে সেন্টেন্স তৈরি করতে পারবে। যদি আমরা দেখি 3 বছরের পরেও সে বাচ্চা কোনো কথা বলছে না, তখন আমাদের একটা চিন্তা হবে। আমরা আগে থেকে বুঝতে পারা যায়, যে বাচ্চা কথা বলছে না, তখন কিন্তু আমরা বেশি দেরি করব না। আমরা তখন কিন্তু ডাক্তারবাবুদের পরামর্শ নেব। যেমন আমাদের এখানে যদি সেরকম বাচ্চা আপনারা পান, যেহেতু আপনারা বাচ্চা নিয়ে কাজ করছেন, সেখানে আমাদের এখানে আমাদের মেডিকেল কলেজে, প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজে ডিইআইসি, ডিস্ট্রিক্ট ইন্টারভেনশন সেন্টার বলা হয়, আর্লি ইন্টারভেনশন, ডিইআইসি, ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেনশন সেন্টার। সেখানে আমাদের ফিজিওথেরাপিস্ট আছেন, স্পিচ থেরাপিস্ট আছেন, অডিওলজিস্ট সব আছেন। সেখানে আমরা নিয়ে যাব। আমাদের সোম থেকে শনিবার পর্যন্ত খোলা থাকে। সেই সমস্ত বাচ্চাদের আপনারা পাঠিয়ে দেবেন। আমাদের এখানে যারা আছেন, যারা আমাদের ডাক্তারবাবুরা আছেন, যারা আমাদের টেকনিশিয়ানরা আছেন, যারা আমাদের কাউন্সিলর আছেন, তারা কিন্তু ওদেরকে সঠিক জিনিসটি ওদেরকে বলে দেবেন, কি কি করতে হবে না করতে হবে সব বলে দেবেন। এবং সেটা খুব ভালো কাজ দিচ্ছে। এটা আমাদের কাছেই এসে গেছে, আমাদের মেডিকেল কলেজে। কোনো অসুবিধা নেই, পাঠিয়ে দেবেন আপনারা। আর একটা ডাক্তারবাবু, মনে করুন কোনো বাচ্চার মধ্যে অ্যাবনর্মালিটি কিছু পাওয়া গেল, কোনো বাচ্চার দেখা গেল যে একটা প্রতিবন্ধকতার ব্যাপার, অস্বাভাবিক আচরণ বা কিছু, সেক্ষেত্রে আমরা মেডিকেল কলেজে মনে করুন, যে ক্ষেত্রে অনেক বাবা মাই চান যে আমরা সেখানে নিয়ে যাওয়ার পর হয়তো তারা একটা সার্টিফিকেটের জন্য চিন্তা ভাবনা করে, তো আমাদের কাছে অনেকে আসেন, তো আমরা সেক্ষেত্রে কি হসপিটালে কোন কোন ডেটে পাঠাতে পারি? প্রতিবন্ধী আগে ডিটারমিনেশন করতে হবে, ডিটেক্টেড হতে হবে যে প্রতিবন্ধী আদৌ যে কতটা প্রতিবন্ধী, কিসের জন্য প্রতিবন্ধী। বিভিন্ন রকম প্রতিবন্ধী ক্রাইটেরিয়া আছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে, আপনাকে বললাম বাচ্চাদেরকে আপনি পাঠাবেন, আপনি ডিআইসিতে পাঠালেন বাচ্চাকে, ডিআইসিতে পাঠানোর পরে ডিআইসি ডাক্তারবাবুরা দেখে বলে দিলেন যে এর শ্রবণ প্রতিবন্ধী আছে, এর অন্ধত্ব আছে, এর সিপি চাইল্ড বলে একটা সিপি চাইল্ড আছে, বা অন্য কিছু, বা অস্থি সম্পর্কিত কিছু আছে, সেটা কিন্তু ওনারা ডিটেক্ট করে দেবেন। ডিটেক্ট করে দেওয়ার পরে ওনারা বলে দেবেন। তারপরে কিন্তু আমাদের এখানে মঙ্গলবারের দিন প্রতিবন্ধী একটা ক্যাম্প হয়, সেখানে বিভিন্ন ডাক্তারবাবুরা থাকেন, বিভিন্ন ডিপার্টমেন্টে ডাক্তারবাবুরা থাকেন। তারা আপনাদেরকে নিশ্চয়ই তার বিষয়ে আলোকপাত করবেন এবং তার যতটুকু করার, সাহায্য করার তারা অবশ্যই করবেন। সেইভাবেই কিন্তু এখানে চলে আসছে। মঙ্গলবারের দিন হয় এবং তার জন্য কিছু কিছু কাগজপত্র লাগে। সেটা যারা আছেন, বাচ্চাদের গার্জেন যারা আছেন, অভিভাবক যারা আছেন, তাদেরকে বলবেন, তারা এসে মঙ্গলবারে যোগাযোগ করবেন।
সেখানে নিশ্চয়ই সহযোগিতা পাবে। সবই আমাদের হাসপাতালে এবং গভর্নমেন্টের থেকে ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগে না। সরকার এমন করে দিয়েছেন যে সব মানুষের জন্য সরকার। একটা ডাক্তারবাবু, মোটামুটি প্রতিবন্ধী যে ব্যাপারটা, ওটা কতটা পর্যন্ত হওয়ার পর কার্ডটা পাওয়া যায়? সেটা ওনারা ডিসিশন, ওটা ডাক্তারবাবুরা যিনি থাকবেন, যে ডিপার্টমেন্টে যাবে সেই ডিপার্টমেন্টের ডাক্তারবাবু মনে করলে কতটা দেবেন সেটা তারপরে, ওটা আপনাকে আমি আগে থেকে বলতে পারবো না। কি প্রতিবন্ধী আছে না আছে আপনি তো জানেন না, না না আমিও জানি না। আপনি পেশেন্টকে পাঠাবেন, তারা দেখবেন, দেখে তারপরে আমরা দেখলে মোটামুটি মঙ্গলবার দিন আমরা ডিআইসি তে পাঠাবেন। প্রথম মঙ্গলবার ডিআইসি তে পাঠালেন, ডিআইসি থেকে ডিটেক্টেড হয়ে গেল, ডিটেক্টেড হওয়ার পরে তারা মঙ্গলবারের দিন ওখানে যাবে। মঙ্গলবারের দিন আপনারা নিজেরাই, কেউ যদি থাকেন একটু আপনারা দেখা করে আসবেন, আপনারা কথা বলে আসবেন, তাহলে আপনাদের সাথে একটা পরিচিতি হয়ে গেল। আপনারা যেহেতু নিঃস্বার্থভাবে কাজ করছেন, সে নিঃস্বার্থভাবে যখন কাজ করছেন, নিশ্চয়ই আপনাকে সরকারি যারা মানুষজন আছেন তারা আপনাদেরকে সহযোগিতা করবেন, এটা বাঞ্ছনীয়। এই গরমে শিশুদের কি কি খাবার দেওয়া উচিত আর কোন কোন খাবার অ্যাভয়েড করা উচিত? শিশুদেরকে আমরা বলি, শিশুদের একটা তো বয়স আছে, এক একটা বয়সের একটা শিশু, মানে জন্ম থেকে আমরা 14, 15, 16, 17 বছরও তারা শিশু। এক একটা আমরা বাইরের কোনো খাবার খাওয়াবো না। 2 বছর পর্যন্ত তারা যে খাবারটা দুধ খাচ্ছে আমরা বাড়িতে তৈরি করে দিচ্ছি, যে খাবারটা আলাদা করে তাদের জন্য খিচুড়ি খাওয়ানো হচ্ছে, একটু সুজি খাওয়ানো হচ্ছে, একটু পায়েস খাওয়ানো হচ্ছে, শাকসবজি দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে তাদের জন্য আলাদা একটু করা হয়। কিন্তু 2 বছরের পরে বাবা মা যা খাবেন বাচ্চারা তাই খাবেন, বাড়ির মানুষজন যা খাবেন তাই খাবেন, নেশার জিনিস ছাড়া। মাথায় রাখতে হবে, নেশার জিনিস ছাড়া। অনেক ফ্যামিলিতে বাবা মারা খাচ্ছে নেশার উপরে, সেটা কিন্তু খাবেন। সেজন্য সহজ পাচ্য জিনিস শেখা। আমাদের ঘরে যেমন ডাল ভাত, প্রত্যেকদিন হয়তো ডিম জুটলো না, মাছ জুটলো না, তার জন্য সয়াবিন আছে, শাকসবজি খাওয়াবো, সেগুলো খাওয়াবো। জল খাওয়াবো বেশি করে, গ্রীষ্মকালে জলটা খেতে হবে, গ্যাপে গ্যাপে জল খেতে হবে, যাতে আমাদের পেচ্ছাপটা ঠিক মতো হচ্ছে কিনা দেখতে হবে। কারণ গ্রীষ্মকালে প্রচুর ঘাম হয়, তাতে অনেকটা শরীরে জল নষ্ট হয়, পেচ্ছাপ কমে যায়, তার জন্য রোদের তাপে অনেকটা বাষ্পীভূত হয়ে যায়, সেটা দেখতে হবে। এবং বাড়ির তৈরি জিনিস, আমরা এই ফাস্টফুড, যেটা আজকালকার যে এই ডিজিটাল যুগে তো ফাস্টফুডটা নিয়ে সবাই নাচানাচি করছে, এত না হলে ফাস্টফুডের দোকান হতো না, তাহলে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। সেটা কিন্তু বাবা মাদের এটা ঠিক করতে হবে যে আমরা যেটা খাবো 2 বছরের পরে, সেটা কিন্তু তারা তাই খাবেন, নিজেরাও খাবেন, বাচ্চাকেও খাবেন। পরিচর্যাটা এইভাবেই করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এটা কিন্তু করতে হবে। আলাদা করে যে কিছু হবে তা হবে। আচ্ছা ডাক্তারবাবু, এই যে বাচ্চারা বেশি একটু আসক্ত হয় দেখবেন, যে লেস কুরকুরে যেগুলো প্যাকেটজাত খাবার, এগুলো কি তাদের খাওয়া উচিত? একদম উচিত নয়। ওগুলো কিন্তু আগের দিনে আমরা কি খাইনি কোনোদিন, আমাদের সময় ছিল না, এখন হয়েছে। ওগুলো খাওয়ানোর তো দরকার নেই, কোনো দরকার নেই। বাড়ির তৈরি, আমি একটা কথা বলেছি, বাড়ির তৈরি ঠাকুমা, দিদিমা, দাদি, নানি, মা, পিসি, মাসি, খালা যারা আছেন তাদের তৈরি জিনিস খাবে, হাতের তৈরি, মায়ের হাতের জিনিস, ঠাকুমার হাতের জিনিস, দাদির হাতের জিনিস, দিদিমার হাতের জিনিস, নানির হাতের জিনিস, এই যে জিনিস, তার তুল্য কিছু নেই। এগুলো পরম মানে তৃপ্তিকর খাবার, তারা সবসময় চান। আর কিন্তু আরেকটা কথা, জলটা কিন্তু ফুটিয়ে খেতে হবে। ছোট বাচ্চাদের কখনো জলটা কিন্তু ফুটিয়ে খেতে হবে, এটা নিয়ম কিন্তু। কারণ গ্রীষ্মকালে অনেক জলবাহিত রোগ হয়, সবসময়তেই হচ্ছে, সেটা কিন্তু করতে হবে। আমার বাচ্চা কি করে ভালো থাকবে সেটার দায়িত্বটা হচ্ছে আমার। আর আমি যদি পয়সা দিয়ে বাইরের থেকে খাবার কিনে দিই, অনেকগুলো বিজ্ঞাপনী খাবার আছে দেখবেন, আমি নামগুলো বলছি না, তারা একটা করে, সাধারণ গরিব মানুষ হয়তো সেও একটা করে কোটো কিনে নিয়ে চলে যাচ্ছে, এটা একদমই সমীচীন নয়, উচিত নয়। এবং এইভাবে আপনাদেরকে কিন্তু এটা কিন্তু ভালো করে প্রচার করতে হবে যে যারা আজকে খাওয়াচ্ছেন তারা কি কি খেয়েছিলেন, অতীতটাকে মনে রাখতে হবে। তারা কিন্তু এইসব জিনিস দেখেননি, আমরাই খাইনি তো কি করে, আমরা ডাল ভাত খেয়ে তো হয়েছি, মানুষ হয়েছি, বাড়ির তৈরি জিনিস খেয়েছি, এটাই করতে হবে। আর বাচ্চাদের কি গরুর দুধ খাওয়ানো যেতে পারে? গরুর দুধ খাবো, কিন্তু গরুর দুধ অনেক সময় দেখা যায় গরুর দুধ খাওয়াতে অসুবিধা, অনেকের অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে আমরা বন্ধ করব না, কিন্তু না হলে যদি প্রয়োজন হয়
তখন খাওয়াতে হবে। গরুর দুধের দই খাওয়ালাম, দইটা কিন্তু খুব উপকারী, পেটের জন্য খুব উপকারী, কারণ ওদের কিছু ব্যাকটেরিয়া তৈরি হয়, এই জন্যই টক টক লাগে দইটা, সেটা পেটের জন্য খুব উপকারী। ধরাতে হবে, খাওয়াতে হবে। আমি তো বললাম বাড়িতে তৈরি করা দই খাওয়ালে আমরা, আগে তো মানুষজন একটা জিনিস ভালো করে চিন্তা করে দেখুন, আগে মানুষজন এত চাকরি ছিল না, মাঠেই কাজ করতেন তারা কিন্তু সকালে গুড় দিয়ে মুড়ি দিয়ে দই দিয়ে খেয়ে মাঠে যেতেন, মাঠের জলই খেতেন। কিন্তু মাঠের ইনসেকটিসাইড কিন্তু এসছে প্রথম থেকে নয়, ইনসেকটিসাইড এসছে অনেক পরে এসছে। তখন কিন্তু সবাই মাঠের জল খেতেন, নদীর জল খেতেন, পুকুরের জল খেতেন, ওই এখনকার মতো জল নিয়ে যেতে হতো না। কিন্তু এখন এত ইনসেকটিসাইড ব্যবহার হচ্ছে, এত সার ব্যবহার হচ্ছে, তাতে কিন্তু দূষিত হয়ে যাচ্ছে জল। তারা কিন্তু ওইগুলো খেয়েই কাজ করেছেন, দুপুরে ভাত খেয়েছেন, ডাল ভাত তরকারি যেমন যেটা জুটেছে। আগে এত চাষ হতো না, খুব কষ্ট করে মানুষ জীবনযাপন করেছে, কিন্তু তাদের ছেলে তার মধ্যেই মানুষ করেছেন, তারা বাড়ির খাবার খাইয়ে। সুতরাং আমাদেরকে সেই জিনিসটা যদি ফিরে আসে, আমাদের জন্য মঙ্গল, সমাজের জন্য মঙ্গল, বাচ্চার জন্য। বাচ্চার ক্ষেত্রে টক দইটা বেশি উপকারী না মিষ্টি দইটা বেশি? টক দই, টক দই, টক দইটাই বেশি উপকারী। আচ্ছা, শিশুরা স্কুলে 7-8 ঘন্টা থাকে, তখন কত জল খাওয়া উচিত? এইবার শিশুদের বয়স অনুযায়ী, তার ডিমান্ড অনুযায়ী খাবে। কিন্তু আপনারা দেখবেন এখন ছেলেগুলো, বাচ্চাগুলো তো খুব এখন আদরের বাচ্চা, মা বাবারাও দেখবেন। আমাদের সময় কি হতো, আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি, এখন নিউক্লিয়ার ফ্যামিলি, মানে কম বাচ্চা, অনেক কষ্টের ধন। আমি বলি অনেক কষ্টের ধন। সবাইকে বলি যে এমন ভাবে মানুষ করুন যাতে বাচ্চাটা মানুষ হয়। সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, উকিল হবেন না, কিন্তু যেন মানুষ হয়, সমাজের জন্য সে যেন কিছু অবদান রাখতে পারে, বলতে পারে যে আমার একটাই বাচ্চা, কিন্তু বাচ্চাটা আমার ভালো হয়েছে। শিশু জন্মানোর পর তার হার্টের সমস্যা থাকলে সেটা কিভাবে বোঝা যাবে? আচ্ছা, শিশু জন্মাবার পর যখন জন্মাচ্ছে, এখন ম্যাক্সিমাম শিশুদেরকে যেখানেই জন্মাক, আমাদের হাসপাতালেও দেখা হয়, শিশু জন্মাবার সময় ডাক্তাররা থাকেন, সিজারিয়ান সেকশন হলেও থাকেন, নর্মাল বাচ্চা হলেও থাকেন। আমাদের রাউন্ড দেওয়া হয়, ডাক্তাররা দেখে নেন হার্টের কোনো প্রবলেম আছে কিনা। যদি হার্টের প্রবলেম থাকে, কি শিশুদের তো জন্মগত যে হার্টের ত্রুটি থাকে পিণ্ডের মধ্যে, সেইটা তো একরকম নয়, বিভিন্ন রকম থাকে। সেটার জন্য একটা পরীক্ষা করা হয়, পরে দেখা যাচ্ছে যে ইমিডিয়েটলি ইন্টারভেনশন করতে হবে না পরে ইন্টারভেনশন করতে হবে। সেটা পরীক্ষাটা করার জন্য একটা ইকোকার্ডিওগ্রাম করা হয়, সেটা পরে করা হয়। ইকোকার্ডিওগ্রাম করার পরে দেখা হয় যে কি ধরনের ওর হার্টের সমস্যা রয়েছে। এমন ছোটখাটো হার্টের সমস্যা আছে যেগুলো অনেক সময় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়, আমরা দেখেছি। কিন্তু আবার কিছু আছে যেগুলো হয় না, সেগুলো একটা অপারেটিভ ইন্টারভেনশন লাগে। সেক্ষেত্রে আপনাদেরকে আমি আগে বলেছি যে আমাদের এখানে ডিইআইসি, আবার সেই ডিইআইসি, ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেনশন সেন্টার, ওখানে আপনারা সেই বাচ্চাগুলোকে পাঠিয়ে দেবেন, একটা টিকিট করে 2 টাকা দিয়ে পাঠিয়ে দেবেন। সেই পাঠিয়ে দিলেন, ওনারা দেখে নিলেন যে কি সমস্যা ত্রুটি আছে। সেইটা করার পরে তখন সেই বাচ্চাগুলোকে কোন জায়গায় যেতে হবে, ওনারা সেটা আপনাকে পুরোপুরি গাইড করে দেবেন। আমাদের এখানে জানেন কি স্কুল হেলথ প্রোগ্রাম বলে একটা প্রোগ্রাম চলে, কিন্তু ডাক্তারবাবুরা কিন্তু স্কুলে যান, সেগুলো ওনারা দেখেন কোনটা কি আছে। আর আমরা পেলেও সেগুলোকে পাঠিয়ে দিই আমরা ডিআইসিতে আমাদের এখানে পাঠিয়ে দেবেন, ওনারা দেখবেন, দেখে আমরা এইভাবে যেগুলো পাই সবাইকে পাঠিয়ে দিই। তারপরে ওনারা, আমাদের যেহেতু হুগলি ডিস্ট্রিক্ট, আমরা এই জেলার বাসিন্দা, সেক্ষেত্রে আমাদের পেশেন্টগুলোকে প্রথমে চুঁচুড়া হাসপাতালে পাঠাতে হবে। চুঁচুড়া হাসপাতাল থেকে কলকাতার বিভিন্ন কলেজে শিশু সাথী প্রকল্প আছে একটা, সেটা আমাদের সরকার করেছিলেন। আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রোগ্রামটা অনেক দিন আগে থেকে চালু করেছেন। তার জন্য আজকে অনেক বাচ্চাদের হার্টের অপারেশন বিনা পয়সায় হয়ে যাচ্ছে। খুব ভালো প্রোগ্রাম, শিশু সাথী প্রোগ্রাম হয়েছে। তাছাড়া এখন আরো স্পেকট্রামটা অনেক বেড়ে গেছে, অনেকগুলো ভালো ভালো হাসপাতালে এগুলোকে ট্যাগ করা আছে, তারা সেখান থেকে চিকিৎসাটা পান, কোনো অসুবিধা হয় না। কিন্তু পৌঁছাতে হবে আপনাকে, ঠিক জায়গাতে পাঠিয়ে দেবেন একদম। অনেক শিশুর দেখা যায় জন্মানোর পর জন্ডিসে আক্রান্ত হয়, সেটা কতটা ভয়ের?
ভবিষ্যতে জন্ডিসের জন্য কোনো ক্ষতি হতে পারে কি? আচ্ছা, জন্ডিসটা অনেক বাচ্চাদের হয়, কারণ এটা হয় কি হিমোগ্লোবিনটা ভেঙে যাওয়ার জন্য। আমি ডাক্তারি শাস্ত্রের ব্যাপারটা ভেতরে আপনাদেরকে বলছি না, এটা ভয় পাওয়ার কথা। জন্ডিস হয়ে গেছে বাচ্চা, বেশিরভাগ ক্ষেত্রে হয় ফিজিওলজিক্যাল জন্ডিস, যে জন্ডিসটা আস্তে 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 আস্তে, কারণ মায়ের শরীর থেকে যখন বাচ্চাটা মায়ের শরীর থেকে তাকে বিচ্ছিন্ন করা হয়, নাভি রজ্জু যেটা বলা হয়, সেই নাভি রজ্জুটা যখন কেটে দেওয়া হলো, তখন ওর তো মায়ের সঙ্গে সম্পর্কিত। মায়ের, আমরা ওই জন্য বলতাম, আমার মাস্টারমশাইরা বলতেন যে তুমি তোমার নাভির দিকে তাকাবে আর তোমার মায়ের পায়ের দিকে তাকাবে, তোমার নাভিটাই তোমাকে প্রমাণ দেবে যে তুমি মায়ের সন্তান। হ্যাঁ, মানে খুব ভালো কথা। আমরা মা হচ্ছে সবার উপরে, মায়ের উপরে আর কেউ নেই কিন্তু। হ্যাঁ, একটা কথাই আছে, জননী জন্মভূমিশ্বর স্বর্গাদপি করিয়েছে, স্বর্গের থেকেও মা বড়। আবার একটা কথা, একটা শাস্ত্রে আছে, মায়ের পায়ের তলায় জান্নাত। মায়ের থেকে, শরীর থেকে যখন আমরা বিচ্ছিন্ন করলাম, তখন কিন্তু তার শরীরে হিমোগ্লোবিন বা তার এবার তাকে নিজেকে অ্যাডাপ্ট করতে হবে। এতদিন সে মায়ের শরীর থেকে সবকিছু চলছিল, সে তখন কি হয়, হিমোগ্লোবিন গুলো ব্রেক ডাউন হয় কিছু। আমি ইলাবোরেটলি বলছি না, কারণ ডাক্তারি সাথে অনেক ব্যাপার আছে এটা। এবং সেক্ষেত্রে হালকা জন্ডিস অনেক বাচ্চাদেরই হয়, সেটার জন্য ভয়ের কিছু নেই। কিন্তু যখন দেখব মায়ের নেগেটিভ রক্ত, বাচ্চার অন্য গ্রুপের পজিটিভ রক্ত বা কিছু, তখন কিন্তু একটা সমস্যা হয়, সেটার একটা সমস্যা হয়। সেক্ষেত্রে জন্ডিসটা অনেকটা বেড়ে যায়। সেই বেড়ে যাওয়া জন্ডিসটা যখন দেখি আমরা অনেকটা বেড়ে গেছে, তখন সেইটাকে বলা হয় কার্নিক টেরাস হয়, টিচুনি হয়, জন্ডিস বেড়ে যায়, খুব হলদে হয়ে যায় বাচ্চা একবারে। সেক্ষেত্রে সেই বাচ্চাকে ভালো রকম জায়গাতে, যেখানে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন হয়, বাচ্চার শরীর থেকে রক্ত বার করে আবার একটা নতুন রক্ত দেওয়া হয়, সেটাকে বলা হয় এক্সচেঞ্জ ট্রান্সফিউশন। সেসবগুলো খুব কম হয়। সেই জন্য আমরা দেখে নিই, দেখবেন ডাক্তারবাবুরা গেলেই ব্লাডের গ্রুপটা, মায়ের ব্লাডের গ্রুপটা কিন্তু করতে দিতে হয়, কোন গ্রুপের RH-টা সেটা কিন্তু করা হয়। তখন একটা মাথায় থাকে আমাদের। আর যদি সেরকম কিছু হয়, মা যদি RH নেগেটিভ হয়, তখন সেক্ষেত্রে বাচ্চা শিশু জন্মবার যত তাড়াতাড়ি করা যায় একটা ইনজেকশন কিন্তু মাকে দেওয়া হয়, যাতে পরের বাচ্চাটার ক্ষেত্রে ক্ষতিটা না হয়। সুতরাং জন্ডিস হয়েছে বলে আমরা খুব ভীত সন্ত্রস্ত হব না, আমরা ডাক্তারবাবুদের কাছে যাব। আমাদের এখানে আমাদের এসএনসিও আছে, এখানে ডাক্তারবাবুরা আছেন, এরা দেখে নেন, টেস্ট করে নেন। আর সব থেকে মজার কথা, বাইরেও যদি একটা বাচ্চা হয়, অন্য জায়গারও বাচ্চা যদি হয়, এখন সরকার এমন করে দিয়েছেন 102 গাড়িকে ফোন করলে 1 বছর পর্যন্ত যে কোনো বাচ্চাকে ফ্রিতে হাসপাতালে নিয়ে আসা যায়। সেটা একটা সুবিধা। আমার বাচ্চা মনে হচ্ছে যে হলদে হয়ে গেছে খুব, আমার বাচ্চা খাচ্ছে না, আমার বাচ্চা পেচ্ছাপ কমে গেছে, আমার বাচ্চা লেথার্জিক হয়ে গেছে, ঝিমিয়ে পড়েছে, আমার বাচ্চা খিচুনি হচ্ছে, আমার বাচ্চা প্রচুর জ্বর, আমার বাচ্চা প্রচুর বমি করছে, আমার বাচ্চা প্রচুর পায়খানা করছে পাতলা, আমি ঠিক করতে পারছি না, সঙ্গে সঙ্গে পরামর্শ নিতে হবে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে আপনাকে সময় দেবে না, বাচ্চারা অবলা জীব, বাচ্চারা বলতে পারে না, আপনাকে দেখে, আপনাকে অবজার্ভ করে, আপনাকে তারপরে ঠিক করতে হবে। কিন্তু সময় নষ্ট করলে হবে না। প্রথম বুঝতে পারেন মা বা যারা বাড়ির মানুষরা থাকে, তারা বুঝতে পারে আমার ছেলের শরীর খারাপ। যে বাচ্চাটা দুধ খাচ্ছিল, সেই বাচ্চাটা দুধ খাওয়াটা কমিয়ে দিয়েছে, যে বাচ্চা খেলছিল, খেলাটা কমিয়ে দিয়েছে, ঝিমিয়ে গেছে, ওরা বুঝতে পারবো। সঙ্গে সঙ্গে 102 গাড়িকে, আশা দিদিমণির আছে, তাদের সঙ্গে যোগাযোগ করবো, সেন্টারের দিদিমণির আছে, তাদের সঙ্গে যোগাযোগ করবো, 102 গাড়িকে ফোন করবো, 102 গাড়িকে ফোন করে বলবো যে আমার বাচ্চার শরীর খারাপ, আমাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে চলুন। আমাদের এখানে আমার হাসপাতাল রিসেন্সে ডাক্তার আছে, দেখবেন 24 ঘন্টা আমাদের ডাক্তার থাকে, 24 ঘন্টা। নিয়ে আসলাম, দেখলাম, আমাদের এখানে যদি যেটা করার সেটা করে দেওয়া হলো। যদি কিছু দেখা যাচ্ছে যে না আমাদের আরো বড় জায়গায় পাঠাতে হবে, তখন সে আবার গাড়ি করে পাঠিয়ে দেওয়া হবে। আপনারা এগুলো প্রচার করবেন যে সরকার এমন কিছু সুবিধা দিয়েছেন, যে সুবিধাগুলো যেন মানুষ নিতে পারে। প্রচুর সুবিধা হয়েছে, নিতে হবে, সবাই জানেন না হয়তো, সেটা প্রচারটা আপনারা করবেন। এবং বিনা খরচে, সেটাও পয়সা লাগে না, পয়সা লাগে না। কত ওষুধ আছে, কত ওষুধ দেওয়া হয় মানুষকে, কত পরিষেবা দেওয়া হচ্ছে, চিন্তা করা যায়। কোটি কোটি টাকার খরচা হচ্ছে, কিন্তু মানুষের জন্য, শুধু মানুষের জন্য, শুধু মানুষের জন্য। আমরা সেই সুযোগটা কেন নেবো না? আজকে স্বাস্থ্যসাথী
গভর্নমেন্টের আমাদের একটা রয়েছে, সেখানেও তো মানুষ আজকে পাচ্ছে, সমস্ত ধরনের মানুষ সবাই পাচ্ছে। কি সুন্দর একটা সিস্টেম। একটা মানুষ বলতে পারবেন না যে আমি চিকিৎসা পাই না, কিন্তু সেটা সুবিধাটা নিতে বলবেন। আপনারা যে বিভিন্ন জায়গায় ঘুরছেন, আপনারা একটা সমাজ সংগঠন করেছেন, তার জন্য ধন্যবাদ, সত্যি ধন্যবাদ মানুষের জন্য। আপনারাও তো আছেন আমাদের সঙ্গে বলেই তো আমরা এগুলো সে ঠিক আছে, কিন্তু ভরসা পাই। আপনারা যে যে আমাদের কন্ট্যাক্টে যেহেতু মানুষের কাছে শিশুদের যাচ্ছেন, উপরে ব্যাপারটা, সেই শিশুদের ব্যাপারটা আপনাদের সহযোগিতা তো আমাদের সবসময় দরকার। আমরা বলেছি তো কিছু অসুবিধা হলে আপনি তো বলেছেন যে হসপিটালে যোগাযোগ অবশ্যই করতে, যোগাযোগ, অবশ্যই করবো। অবশ্যই যোগাযোগ। আমাদের আউটডোর আছে, আমাদের ইনডোর আছে, আমাদের ইমার্জেন্সি আছে, আমাদের ইমার্জেন্সি সবসময় সদা সতর্ক আমাদের স্টাফের, ডাক্তারবাবুরা, দিদিমণিরা, অন্যান্য স্টাফের, সমস্ত স্বাস্থ্যকর্মীরা। আপনারা এখানকার লোকাল জানেন আপনারা সব যে কত পরিবর্তন হয়েছে। পেটে লাগাটা কতদিন পর্যন্ত আমরা সাধারণ মনে করব? পেটে লাগা, বাচ্চাদের পেটে লাগা কিন্তু বিভিন্ন কারণে জড়িত হতে পারে। আমরা যেমন বলি, যখন বাচ্চা হওয়ার পরে না, ওর বিভিন্ন কারণে ছোট 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 কারণের জন্য কান্নাকাটি করে, এবং দেখা যাচ্ছে রাতের দিকে বেশি করে, সেটাকে বলে 3 months কলিক। আমরা বলি এটা নিয়ে ভয় কিছু নেই, যদি বাচ্চা খাচ্ছে, বাচ্চা ঠিক মতো পেচ্ছাপ করছে, বাচ্চা ঠিক মতো পায়খানা করছে, বাচ্চা রেসপন্স করছে, আমাদেরকে চোখে চোখ রেখে কথা বলতে মানে চিনতে পারছে, বুঝতে পারছে, তাহলেও কাঁদতে পারে। তার জন্য যদি তার কোনো সমস্যা, ওজন বাড়ছে বাচ্চা, তাহলে অতটা চিন্তিত হওয়ার কিছু নেই। কারণ তখন দেখতে হবে যে পেচ্ছাপটা করে সে ভিজিয়ে ফেলেছে কিনা, পেচ্ছাপের জায়গাটাতে ভিজে ফেলেছে কিনা, কাঁচাটা ভিজিয়ে ফেলেছে কিনা, অনেক কারণে কাঁদতে পারে। সেটা এগুলো কিন্তু খুব নর্মাল। তাছাড়া তার পেটে যদি ব্যথা করে হতে পারে, সে একটা একা থাকতে ভালো লাগছে না, দেখবেন কোলে থেকে নামিয়ে দিলেন বাচ্চা কাঁদতে শুরু করে, আবার কোলে নিলেন ভালো লাগছে, সে উষ্ণতাটা চাইছে, মায়ের গায়ের গন্ধটা চাইছে, সেক্ষেত্রে হতে পারে। খাবার হজম হয়নি তার জন্য সেক্ষেত্রে বমি করতে পারে, সেগুলো হতে পারে। ঠিক আছে, এগুলো হয়। বা জ্বর হয়েছে তার জন্য কাঁদতে পারে, এগুলো কিন্তু হয় অবশ্যই। কিন্তু আমি দেখবো যে এই সমস্যাগুলো আছে কিনা, জ্বর হয়েছে কিনা, এটা খুব কান্নাকাটি করে, দিন নেই রাত নেই কান্নাকাটি করছে। হ্যাঁ, কানটা দেখবো এবার, কান থেকে কিছু বেরিয়ে আসছে কিনা, কোনো পুজোর মতো কিছু বেরিয়ে আসছে, বা জলের মতো কিছু বেরিয়ে আসছে কিনা, এরকম অনেক সময় হয়। হ্যাঁ, হাতটা দিয়ে দেখবো যে জ্বরটা বেড়েছে কিনা। ঠিক আছে, পায়খানাটা দেখবো কিরকম পায়খানা করছে, খুব বাজে পায়খানা করছে কিনা, পেচ্ছাপটা কমে গেছে কিনা, সেগুলো দেখবো। দেখে যদি সেরকম মনে হয় এগুলো কিছু ওয়ার্নিং সাইন, সেই ওয়ার্নিং সাইন গুলো যদি থাকে, সেক্ষেত্রে আমরা সেগুলো নিয়ে ডাক্তার কাছে যাবো। আমাদের এই অঞ্চলে তো সবসময়, আমি তো বলেছি, এগুলো বেশিরভাগ হয় আপনারা 1 বছরের নিচে বাচ্চাদের বেশি হয়, ভয় পেয়ে যায় মায়েরা, এরা সবাই ভয় পেয়ে যায় কি হচ্ছে। সত্যি এখন একটা বাচ্চা অনেক কষ্টের ধন, সেক্ষেত্রে চলে আসবো হাসপাতালে, একদম সোজা হাসপাতালে চলে আসবো। হাসপাতাল ডাক্তারকে দেখবেন, যদি মনে হয় যে বাচ্চাটাকে রাখার কথা রাখবেন, যদি মনে হয় না বাচ্চাটাকে কিছুটা ট্রিটমেন্ট দেওয়া হবে, আমাদের এখানে অবজারভেশন ওয়ার্ড রয়েছে এখন, সেখানে রাখা হবে। সেখানে রাখার পরে যদি মনে হয় যে না 1-2 ঘন্টা রাখার পরে ছেড়ে দেওয়া যাবে, ছেড়ে দেওয়া হবে। কিন্তু নিজেরা কোনো ওষুধ খাওয়াবো না, সেলফ মেডিকেশন আমরা করবো না। যে ওষুধ আছে বলে একটু খাইয়ে দিলাম, ফোনে ফোনে কোনো ওষুধ বাচ্চাদের নিতে নেই। ফোনে ফোনে ওষুধ, বাচ্চাদের ডোজ যদি গন্ডগোল হয়, বা ওষুধের যে ওষুধে বলে দেওয়া হলো সেই ওষুধটা পাওয়া গেল না, কিন্তু অনেক সময় সমস্যা হয়, হিতে বিপরীত হয়। কারণ বাচ্চার ডোজ খুব কম, তো খুব ছোট ছোট পরিমাণে ওষুধ লাগে। এতে বড় মানুষের ওষুধ যেটা হয় একটু কম বেশি হলে কিন্তু ততটা সমস্যা নেই, কিন্তু বাচ্চাদের ওষুধে খাওয়ার সমস্যা হচ্ছে। সবসময় চেষ্টা করবো আমি লোকাল ডাক্তারবাবুকে দেখাতে, যেখানে থাকবেন, কাছাকাছি হাসপাতালে নিয়ে চাইবে, নাহলে আমাদের হাসপাতাল আছে, আমরা আছি, সবাইকে নেওয়ার জন্য। আমরা এর মধ্যে দেখেছি কাজ করতে গিয়ে আমাদের একটা বাচ্চা মানে হঠাৎই পেটে ব্যথা হয়, তো আমাদেরকে খবর দেওয়া হয়, তো আমরা সেই বাচ্চাটাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে রিকভারি করে আমরা হসপিটালে আনতে কিন্তু বাচ্চাটা মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমাদের আমরা জানতেই পারলেন না, সেই জন্য তো আমি পেটে লাগাটা শুধু পেটে এরকম হতে পারে, বা কি আরো হয়তো কিছু হয়েছিল নিশ্চয়ই, এবং তারা বুঝতে পারেননি, তারা সেটা তো হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে পারেনি। না, তাহলে আমাকে দেখতে অল্প অল্প হলেই আমরা নিয়ে আসি না কেন হাসপাতালে, অসুবিধা তো নেই, কিছু পয়সা করে লাগে না, অনেক ভালো। কারণ সে বিহানের সঙ্গে যুক্ত হয়েছিল, আমরা মানে খুবই কষ্ট পেয়েছিলাম, আমরা খুবই কষ্ট পেয়েছিলাম
যে একটা মানে অকালে একটা শিশু কিন্তু মায়ের আপনারা জানতেই পরিচিতি পারলেন না, না, জানতে পারলাম সেই জন্য তো আমরা চেষ্টা করেছিলাম কিন্তু আমরা পারিনি। আমরা তো সেই জন্য আমি বারবার বলছি মায়েদেরকে বাবাদেরকে নিয়ে আপনারা যে মিটিং গুলো করছেন, মাদার্স মিটিং বা প্যারেন্টস মিটিং যেগুলো হচ্ছে, সেগুলো তো এইভাবে বলুন যে কিছু হলে আপনারা হাসপাতাল পর্যন্ত চলুন, হাসপাতাল পর্যন্ত চলুন। আমরা সবসময় বলি এবং যে সরকারি যে প্রকল্পগুলোতে সুবিধাগুলো পাওয়া যাচ্ছে তাদেরকে বোঝানোর চেষ্টা করি, কারণ আমাদের 0 থেকে 18 বছর পর্যন্ত বাচ্চাদের নিয়ে কাজ, আমরা তাদেরকে বিভিন্ন ভাবে চেষ্টা করি যে যাতে তারা অবহেলিত ভাবে না এই দুনিয়া থেকে চলে যায়। তার জন্যই আমাদের এই আজকে এই এনজিওটা করা, সেই কারণে। আচ্ছা ডাক্তার, ওভারওয়েট ব্যাপারটা কিভাবে আমরা বুঝবো? ওভারওয়েট ব্যাপারটা যেটা হচ্ছে আমাদের হয় কি, দেখুন আমরা একটা হিসাব আছে, বাচ্চা জন্মালো যখন যে ওজনটা হলো 5 মাসে গিয়ে তার ওজনটা ডবল হবে, 1 বছরে ওজনটা ট্রিপল হবে, 3 গুণ হবে, 2 বছরে 5 গুণ। এবার সেটা আমরা দেখে নিলাম। এবং আন্ডারওয়েট যদি থাকে, বাচ্চা আমি খাওয়াচ্ছি দাওয়াচ্ছি, বাচ্চা বাড়ছে না, আন্ডারওয়েট হয়েছে, সেক্ষেত্রে আমরা ডাক্তারবাবুকে পরামর্শ নেবো। কারণ শুধুমাত্র ওভারওয়েট বললে আপনার এভাবে হবে না, ওকে দেখতে হবে, হাইট দেখতে হবে, ওয়েট দেখতে হবে, বয়স দেখতে হবে, সবকিছু দেখে বিচার বিবেচনা করে দেখে মনে হবে যে বাচ্চাটা আন্ডারওয়েট বা বাচ্চাটা ওভারওয়েট, ঠিক আছে? তো সেক্ষেত্রে তখন আমরা চিকিৎসকদের পরামর্শটা নিতে বলবো। যদি আন্ডারওয়েট বাচ্চা হয়, স্যাম চাইল্ড যেগুলো বলা হয়, সেগুলোর জন্য 5 বছর পর্যন্ত, আপনারা জানেন না হয়তো, বলবেন এটা, যে আমাদের কামারপুকুর হাসপাতালে এনআরসি, ঠিক আছে, এনআরসি বলে একটা সেন্টার আছে, এনআরসি কামারপুকুর হাসপাতালে, ওই এনআরসি সেন্টারে বিনা পয়সায় ওখানে পরামর্শ দেওয়া হয়। যদি কোনো বাচ্চাকে প্রয়োজন হয় ওখানে ভর্তি রাখা হয়, মাকে রাখা হয়, কারণ হয়তো মা অসুস্থ, বাড়ির কোনো মহিলাকে রাখা হয়, সেখানে কি করে বাচ্চাকে আমাদের খাবারের মধ্যে থেকে পুষ্টিকর খাবার দেওয়া যায় সেগুলো শেখানো হয়। ওখানে সেই খাবারগুলো তাদেরকে দেওয়া হয়, মায়ের খাবারও দেওয়া হয়। মা যে কদিন থাকবেন কোনো খরচা নেই, সরকারিভাবে মাকে একটা রিমুনারেশন দেওয়া হয়, প্রত্যেক দিন একটা রিমুনারেশন সরকারিভাবে 100 টাকা করে দেওয়া হয়, ওনার অ্যাকাউন্টে চলে যাবে, পরে ফলো আপ করা হয় ওখানে। এবং ওকে 1 বছর পর্যন্ত রেশনের, আবার এক্সট্রা রেশনের কুপন দেওয়া হয় গভর্নমেন্ট থেকে। এগুলো হয়তো আপনারা জানেন না। 24 ঘন্টায় ওখানে থাকতেই হবে আপনাকে। তো আমি বলতে চাইছি না, 24 ঘন্টায় যে কোনো সময় তাদেরকে, যে কোনো সময় তো না, এগুলো তো অসুস্থ বাচ্চা যাচ্ছেন আপনার, যেগুলো আন্ডারওয়েট বাচ্চা, যেগুলো আন্ডারওয়েট ম্যালনারিশ বাচ্চা, যেগুলোকে তার বয়স অনুযায়ী তার গ্রোথ হয়নি, কিছু হয়, সেইগুলোকে ওখানে সেইভাবে পরিচর্যা করা হয়, না খাবারও দেওয়া হয়। এবং তাতে দেখা যাচ্ছে অনেকের ওজন বেড়ে যাচ্ছে এই নর্মাল খাবারে, এটা সিস্টেমে করা হয়, শেখানো হয় মায়েদেরকে। সেটা কি আরামবাগ মেডিকেল কলেজে নেই? না, আমাদের মেডিকেল কলেজে ছিল, এখানে যেহেতু মেডিকেল কলেজ হওয়ার সময় এখানে যায়, তখন তো সব কনস্ট্রাকশন হচ্ছিল, ওখানে কিন্তু হয়ে যাবে। ওটা আমাদের হুগলি ডিস্ট্রিক্টেরই, হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে শুধুমাত্র কামারপুকুরই আছে। কামারপুকুর, আমরা এখানে আমাদের এখানটাতে আমাদের সাব ডিভিশনে কামারপুকুরই আছে, খুব ভালো কাজ করে ওরা। আপনি বাইরের বাচ্চা আসতে পারে, বাঁকুড়ার কোনো বাচ্চা আসতে পারে, ওদের ওখানে ক্লিনিক, আদার্স ডিস্ট্রিক্ট থেকেও আসতে পারে, দেখাতে পারে, কোনো অসুবিধা কিন্তু দেখাতে পারে। যদি আপনারা বলেন, আমি তখন পরে ওদের একটা যে কোঅর্ডিনেটর আছে তাদের নাম্বার দিয়ে দেবো, তাদের সঙ্গে ফোনে কথা বললে ওরা খুব ভালো ব্যবহার। এটা কেবলমাত্র আন্ডারওয়েট যে বাচ্চা তাদের ক্ষেত্রে কামারপুকুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র যেটা হাসপাতালে আছে, নিউট্রিশনাল রিহেবিলিটেশন সেন্টার, যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থাকে ওখান থেকে পাঠানো হয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দেখবেন ভাত দেওয়া হয়, সেন্টারের ভাত বলে না, বাচ্চাদের দেওয়া হয়। কেন দেওয়া হয়? খিচুড়ি খাবার দেওয়া হয় যাতে বাচ্চারা পুষ্টিটা পায়, এবং সেইখানে ওই সমস্ত বাচ্চাদেরকেই রাখা হয়। এবং খুব ভালো সিস্টেম, ভালো লাগবে। আপনারা যাবেন একদিন, ওখানে গিয়ে দেখে আসবেন, যেহেতু আপনারা এর সঙ্গে কাজ করছেন বলে ভালো লাগবে। রবিবারে যাবেন না, অন্য দিনগুলোতে যাবেন, এটা মঙ্গলবারে গেলেন, সোম থেকে শনির মধ্যে, সোম থেকে শুক্রবার শনিবার মধ্যে যাবেন, একবার গিয়ে দেখে আসবেন। পরে বলবেন আমাদের একটা ছেলের নাম্বার দিয়ে দেবো আপনাদেরকে, সেই নাম্বারটা দিলে তখন ওরা আপনারা পাঠাতে পারবেন 5 বছর পর্যন্ত। কিন্তু
5 বছর। আপ টু 5 ইয়ার্স। ওরা আধার কার্ড দেখবে, আনুষঙ্গিক সব দেখবে, কাগজপত্র যেগুলো যেটা দরকার অফিসিয়াল। আর ওভারের যা এক্সট্রা যে ওয়েট গুলো হচ্ছে সেগুলো ডাক্তাররা দেখবেন। তার কোনো আনুষঙ্গিক কোনো কিছু আছে কিনা দেখবেন, তার কোনো অন্য রোগ আছে কিনা দেখবেন, তার ফ্যামিলি হিস্ট্রি নেবেন, সবকিছু নিয়ে তারপরে যেটা মনে করবেন সেটা করবেন। তবে ফাস্ট ফুড খাওয়ার জন্য আমরা যেটা মনে করি যে ফাস্ট ফুডের এই যে ব্যাপকতা, তাতে আমাদের ছেলেদের বাচ্চাদের ক্ষতি করছে, শিশুদের ক্ষতি করছে, সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। এগুলো বলবেন আপনারা অবশ্যই। অনেক শিশুরা দেখা যায় যে একটু জেদি হয়, সেটা কতটা চিন্তা? চিন্তা তো যদি খুব জেদি হয়, খুব অ্যাগ্রেসিভ হয়, সেক্ষেত্রে একবার একটু কাউন্সিলিং করতে হয়। আবার আমাদের ডিআইসি ওখানে নিয়ে আসবেন, দেখতে হবে সে কেন জেদি হচ্ছে, তার প্রয়োজনটা কি। হঠাৎ করে তার জেদি হবে না, তার প্রয়োজনটা কি, সে কি জন্য হচ্ছে, তার সঙ্গে ওই জন্য মেলামেশাটা এমন ভাবে করতে হবে তার থেকে বার করতে হবে যে তোমার প্রয়োজনটা কি, তুমি কেন এরকম করছো। কিন্তু যার কাছে জেদ করছে সে বললে কিন্তু হবে না, অপর ব্যক্তি দিয়ে করাতে হবে। যদি সেরকম হয় তখন আমাদের কাছে এখানে নিয়ে আসবেন, আমরা দেখবো কাউন্সিলিং এর দরকার আছে কিছু। অনেক সময় বাচ্চা এত জেদি যে আগ্রাসী জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, এই করছে, তখন দেখতে হবে আমাদের যেখানে এখানে সাইকিয়াট্রিস্ট আছে তার সঙ্গে একটু কথা বলতে হবে। একটু বড় বাচ্চা, 18 বছরের বাচ্চা, সে তো তখন তো তার জিনিসটা সে তো বুঝতে পারছে না যে সে কি ক্ষতি করছে, হয়তো বুঝেও করছে, না বুঝেও করছে, তার ক্ষমতা বেশি। হ্যাঁ, ক্ষমতা বেশি, আপনি সামলাতে পারবেন না, তখন সেক্ষেত্রে এগুলোকে আমাদের সঙ্গে এখানে ডাক্তারদের সাথে পরামর্শ করবেন, তাহলে আর এই যে এখন তো গ্রীষ্মকাল চলছে, এখন প্রায় তো লু বইছে, তো এই লু লাগলে কি কি করণীয়? লু লাগলে আমরা যেটা বলি, এখন 10টা থেকে 2টো কি 2:30 পর্যন্ত রোদের তাপমাত্রা কিন্তু খুব বেশি। এই জন্য দেখবেন মর্নিং স্কুল হয়। মর্নিং স্কুলের একটাই কারণ যে বাচ্চাদেরকে যেন লুটা না লাগে, রোদের তাপ থেকে যেন বাচ্চাদেরকে প্রোটেকশন দেওয়া যায়, সেটা কথা বাচ্চাদেরকে বলতে হবে, বাবা মাদেরকে বলতে হবে। বড় বাচ্চা যারা থাকবে, যেহেতু 18 বছর, তার 11-12 পড়ছে, তাদেরকেও বলতে হবে যে বাবা তুমি পর্যাপ্ত পরিমাণে জল খাবে। ছোট বাচ্চাদের বলতে হবে তাদের বাবা মারা যেন জল খাওয়ান, রোদে যেন না বেরোয়, ছাতা নিয়ে, যদি বড় বাচ্চাদের ছাতা নিয়ে পড়তে যেতে হয় বা কিছু, তখন ছাতা নিয়ে বেরোবে তারা, ঠিক আছে। স্নান করবে প্রত্যেক দিন, যতটা পারা যায় 10টা 11টা থেকে 2টো 2:30 পর্যন্ত যে সময়টাতে প্রচন্ড রোদের তাপমাত্রা, সেক্ষেত্রে এটাকে অ্যাভয়েড করা। হালকা সুতির পোশাক পরা, হালকা সুতির পোশাক পরা। আর এগুলো সব থেকে প্যারামিটার হচ্ছে যে ঘাম হচ্ছে, ঘামটাকে মুছে দিতে হবে, ঠিক আছে, ঘামটাকে মুছে দিতে হবে। রোদে রোদে ঘুরলে হবে না, সাইকেল নিয়ে ঘুরলে হবে না, সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। আর হয়ে গেলে, লু হয়ে গেলে নিয়ে চলে আসতে হবে বাড়িতে, ভালো করে ঠান্ডা জায়গায় রাখতে হবে। এখন দেখবেন একটা প্রবণতা এসছে এসিতে রাখবো কিনা, এসিতে রাখলে অসুবিধা কিছু নেই, কিন্তু সেটা টেম্পারেচারটা হবে 25-26, খুব ঠান্ডাতে রাখবো না, 25-26-এর মধ্যে অপটিমাম একটা টেম্পারেচারে ঠিক করে রাখতে হবে। অনেকের বাড়িতে এখন এসি হয়ে গেছে, তো সেটাকে রাখতে হবে। জল খাওয়াতে হবে তাকে, হাইড্রেশনটা ঠিক করতে হবে, ডিহাইড্রেশনটা খুব বেশি হয়। আমরাও কিন্তু খাবো, আমরাও ঘুরছি রাস্তায়, আমাদের কিন্তু জল খেতে হবে। আর পেচ্ছাপটা ঠিক মতো হচ্ছে কিনা দেখতে হবে। পেচ্ছাপটা যদি ঠিক মতো হয়, যেমন ভাবে পেচ্ছাপ আগে হতো, হয়তো ততটা হবে না, সেটা দেখতে হবে আর কি। এটা কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে। সুতির জামা আর পুষ্টিকর খাবার খাওয়া, হালকা খাবার খাওয়া, ফাস্ট ফুড না খাওয়া, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। আর লু লাগলে বাইরে আমরা যাবো না, ঘরে চলে আসবো, সেটা আগে থেকে। এখন যদিও টেম্পারেচারটা বাড়ছে এবার আস্তে আস্তে আস্তে, চৈত্র মাসের আজকে অনেকগুলো দিন হয়ে গেছে, তো অর্ধেক দিন প্রায় হয়ে গেছে, আরো বাড়বে। সুতরাং টেম্পারেচার যত বাড়বে তত এই প্রবণতাটা আসবে। আমরা যদি খুব খারাপ হয়, বাচ্চা প্রচন্ড টেম্পারেচার হয়ে গেছে, বাচ্চা ভুল বকছে, তার একটা সাইকোলজিক্যাল মনে হচ্ছে যেন একটা কনভালশন হতে পারে, সেক্ষেত্রে আমরা হাসপাতালে ভর্তি করে দেবো। 18 বছরের বাচ্চা মাঠে গেছে, হয়তো সবাই তো স্কুল নাও যেতে পারে, কোথাও গেছে হয়তো, সে হয়তো সঙ্গে সঙ্গে নিয়ে এসে তাকে আমরা হাসপাতালে ভর্তি করবো, মেডিকেল কলেজের মধ্যে বা লোকাল হাসপাতালে ভর্তি করবো, যাতে সে অন্তত ট্রিটমেন্টটা পায়। মাসেল ক্র্যাম্প হয়, প্রচন্ড ব্যথা হয়, মাথার যন্ত্রণা হয়, জ্বর বেড়ে যায়, বমি হয়, খিচুড়ির মতো শুরু হয়, সেগুলো এক্সট্রিম স্টেজে চলে যায়। দেখবেন কিছুদিন পর হয়তো খবরের কাগজে আবার দিয়ে দেবে তাপ প্রবাহ থেকে সতর্কতা, এইসব জিনিসগুলো বেরোবে। তো
আপনি এখানে সাজেশন করছেন যে 11টা থেকে 4টে বাচ্চাদের না বেরোনোই ভালো। চারটে না, দুটো আড়াইটা পর্যন্ত একটুখানি অ্যাভয়েড করা। একদম যারা বাইরে যায় পড়তে টড়তে যাবে তাদের তো যেতেই হবে। স্কুলগুলো দেখবেন মর্নিং হয়ে যাবে, মর্নিং ওই জন্যই করা হয়। আর একটু টুপি ছাতা টাতা ছাতা তো থাকবেই, ছাতা থাকবে, জল থাকবে, জল খাবে বেশি করে। আর সাদা পোশাক পরলে মনে হয় ভালো, সাদা হলে ভালো, এবং হালকা সুতির হাত কাটা জামা হলে ভালো হয়। মানে ছাতা যদি থাকে তাহলে হাত কাটা ভালো হয়, হাত হাওয়া বাতাসটা খেলতে পারবে সেরকম, এটাই। একদম ছোট শিশুদের পেট ভরেছে কিনা সেটা মায়েরা কিভাবে বুঝবে? আমি তো আপনাকে আগেই বলে দিয়েছি যে আমার বাচ্চা দুধ খাচ্ছে, যদি আমার বাচ্চা আমার বুকের দুধ খায়, মায়ের বুকের দুধ খায়, তাহলে মাকে মনে রাখতে হবে যে আমার বাচ্চা, মা যেন মনে রাখেন আমার বাচ্চা আমার দুধ খাচ্ছে, দুধ খাওয়ার পর 7 থেকে 8 বার সে 24 ঘন্টা পেচ্ছাপ করছে, ওটাই প্যারামিটার। আমি দেখবো ভিজে যাচ্ছে কিনা, আমার কাঁথাটা ভিজে যাচ্ছে কিনা, সে পেচ্ছাপ করছে কিনা, দেখে নিতে হবে। যেমন হাসপাতালে যেগুলো ওয়েট করে সেগুলোকে আমাদের ইয়েটাকে ওয়েট করা হয়, ডায়াপারটাকে ওয়েট করা হয়, যে আগে শুকনো ডায়াপারের একটা ওজন আছে, তারপর কতটা ভিজলো ওয়েট করা, কতটা পায়খানা করলো, এইভাবে ঠিক করা হয় কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে সেইভাবেই করা হয়। পেচ্ছাপটা করছে কিনা দেখতে হবে, সে খেলছে কিনা দেখতে হবে, সে ঘ্যান করছে না, হ্যাঁ সে বলবে। একটু বড় বাচ্চা হলে সে তো বলবে, ছোট বাচ্চাগুলো অবলা জীব বলতে পারে না, কিন্তু ওই বড় বাচ্চারা তো বলবে আমার খিদে পেয়েছে, সেটা মাকে বুঝতে হবে, মা বুঝে নেবেন। এই যে বাচ্চাদের অনেকে বলেন যে একটু তেল মালিশ করানো উচিত, এটা কি ঠিক? তেল মালিশটা কিরকম ভাবে করবে? তেল মানে কি তেল মাখবেন? নো মাস্টার্ড অয়েল, বইয়েতেই লেখা আছে আমাদের নো মাস্টার্ড অয়েল। আমাদের এখানে যেগুলো দেওয়া হয়, গাটাকে একটু মুছিয়ে দিয়ে বা করে হালকা করে নারকেলের তেল দিয়ে একটু ম্যাসেজ করা, হালকা করে, মানে লাগিয়ে দিয়ে রেখে দিলাম না, তাহলে ঘর্মগ্রন্থি গুলো কি হলো, বন্ধ হয়ে গেল। হালকা করে অবস্থা বুঝে, প্রচুর ঘাম হচ্ছে, সেক্ষেত্রে গাটা মুছিয়ে দিলাম, সবসময় না দিতে হবে। কিন্তু ওর একটা সুদিং এফেক্ট আছে, একটা ময়েশ্চারিং যে এফেক্ট আছে, আর মাসেল গুলো একটু ম্যাসেজও হয়ে যায়। ম্যাসেজ হলে কি হবে, মাসেল গুলো স্টিমুলেশন হয়ে যাচ্ছে, একটু গ্রোথ হলো কিছুক্ষণ, এটাই করা হয় আর কি। কোনো তেল বাইরে থেকে গন্ধবিহীন নারকেলের তেল আমরা হাসপাতালে দিই, মাখানো হয় গন্ধবিহীন, হালকা করে একদম চপচপে করে মাখিয়ে দিলাম, একবারে মনে হচ্ছে তেল চুপচুপ করছে ছেলেকে, সব করলে হবে না। এবং শেখানো হয় মেয়েদেরকে কি করে গাটা মোছানো হয়, পেচ্ছাপের জায়গা, পায়খানার জায়গা, কুচকিগুলো, বগলগুলো আপনাকে প্রত্যেক দিন মোছাতে হবে। মাকেও কিন্তু চান করতে হবে, স্নান করতে হবে, একটু বিয়ে বাচ্চা হলে, বড় বাচ্চা হলে, আর বাচ্চাকেও কিন্তু স্নানটা করাতে হবে হালকা করে, ঈষৎ উষ্ণ গরম জল, না ঠান্ডা না গরম, খুব গরম দিয়ে চানটা একটু না করিয়ে দিলে কিন্তু মাথাটাকে, চুলগুলোকে ছোট ছোট করে দিতে হবে। চুলগুলো ছোট ছোট না, চুলটা ভিজে থাকে, ওখান থেকে আমার সমস্যা। সে চুলটা ভিজে যাতে না থাকে, ছোট 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 করে খুর দেওয়া নয়, খুর দিয়ে কাটানো, ব্লেড দিয়ে কাটানো, কাঁচি দিয়ে কেটে দিতে হবে, ছোট ছোট থাকলেও শুকিয়ে দিলাম। এবার সেই টিনের চালের মতো, খড় নেই, 2-4টে খড় আছে, সেরকম করে দেয়। এগুলো করলে কি হবে, জলটা ওখানে বসলো না, ঠিক হয়ে গেল। বাচ্চা পরিষ্কার তো করতে হবে, পরিষ্কার করতে হবে, হাতের নখ টোক গুলো কেটে দিতে হবে, পায়ের নখ কেটে দিতে হবে, পায়খানা পেচ্ছাপের জায়গাগুলো এভরিডে পরিষ্কার করতে হবে, ছেলে হোক মেয়ে হোক। মায়েরও হাতের পরিষ্কার করতে হবে, হাতটাকে ধুতে হবে সাবান দিয়ে। আমি বাইরে থেকে বেরিয়ে এলাম, অফিস থেকে এলাম বা মাঠে কাজ করছিলাম, এলাম, বাচ্চা যে ঘরে আছে ঢুকে গেলাম, জুতো ফুতো খুললাম না, তা করলে হবে না। হাত পা ধুয়ে স্যানিটাইজ করে তারপরে বাচ্চাকে দিতে হবে। দরকার হলে বাইরের জামা কাপড় খুলে রেখে বাচ্চাকে আলাদা জামা কাপড় পরে দিতে হবে। আমরা যখন যাই হাসপাতালে এসেন্সিতে, আমাদের আলাদা কাপড় পরতে হয়, ওই জন্য আমাদের, আমি কিচ্ছু করতে পারি না, পরিষ্কার থাকতে হয় সবকিছু, নাহলে ইনফেকশন হয়ে যাবে। এটা করতে হবে, বিশেষ করে খুব কচি বাচ্চাদের, ছোট বাচ্চাদের, বড় বাচ্চাদেরও তাই। হাতের নখ রাখা তো ঠিক নয় একদম। মাকেও কিন্তু পুষ্টিকর খাবার খেতে হবে। মুখের ভেতরে যত ময়লা থাকে, মুখের ভেতরে থাকে, নাভিতে ময়লা থাকে, পায়ে ময়লা থাকে, কুচকিতে ময়লা থাকে, বগলে ময়লা থাকে, এই গানগুলোতে ময়লা থাকে, এগুলোতে থাকে, এগুলো থাকে। সুতরাং পার্সোনাল হাইজিনটা মাকেও নিতে হবে, বাড়ির অন্যান্য যারা আছেন তাদেরকেও নিতে হবে, এবং বাচ্চাকেও রক্ষা করতে হবে। এগুলো করতে করতে মায়েরা শিখে যান। এখন তো মায়েরা খুব কনসাস। তবে একটা কথা বলবো, ওই
মোবাইল ফোন যেন বাচ্চার মাথার কাছে না রাখা হয়, আর মোবাইল ফোনটা যেন বাচ্চাকে না দেওয়া হয়। বাচ্চাকে খাওয়ার জন্য, বাচ্চাকে আমি একটু ঘুরতে যাব, একটু রান্না করতে যাবো, বাচ্চাকে মোবাইল ফোন দিয়ে চলে গেলাম, এই জিনিসটাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। যেটা নিয়ে এখন খুব সমস্যা হচ্ছে বাচ্চাদের। বাচ্চারা কিন্তু মোবাইল ফোন না পেলে খাচ্ছে না, মোবাইল ফোন না পেলে পড়াশোনা করছে না, এবং সেটা কিন্তু মায়েদেরকে মাথায় রাখতে হবে। শুধু মা নয়, গার্জেনদের যারা আছেন, অভিভাবক অভিভাবিকা যারা আছেন, তাদেরকে এটা বলতে হবে যে আপনারা এটাকে অ্যাভয়েড করবেন, একটুখানি প্রথম থেকে এই জিনিসটা করবেন। এখন এটা কিন্তু খুব দরকার, মোবাইল ফোন আর মোবাইলের রেডিয়েশন একটা হয়। বাচ্চাদের মাথা ব্রেন এখন কিন্তু খুব নরম পাতলা, মানে স্কালের যে বোনগুলো রয়েছে খুব পাতলা, রেডিয়েশনটা খুব ক্ষতি করে বাচ্চাদের, প্লাস চোখেরও ক্ষতি করে। তার দেখো তো একটা বেরো, সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। বড় বাচ্চারা আজকে দেখবেন খেলাধুলো উঠে গেছে, মাঠে কেউ যায় না, সেগুলোকে স্কুল থেকেও হয়তো, স্কুলে খেলাধুলো হয়তো কিছুটা হয়, কিছু কিছু ভালো স্কুলে আপনারা যাচ্ছেন, স্কুলে বলবেন মাস্টারের সাথে, ছেলেদেরকেও বলবেন যে বাবা তোমরা সবকিছু পাবে, পড়াশোনাটা ভালো করে করো, শরীরটাকে ঠিক রাখো। শরীর হচ্ছে একটা মন্দিরের মতো, এই মন্দিরটাকে যদি পরিষ্কার না করো, মসজিদের মতো, গির্জার মতো, তোমার শরীরটা মন্দির মসজিদ গির্জার সমন্বয়, সেটাকে যদি তুমি পরিষ্কার না রাখো, এখন থেকে যদি ঠিকঠাক না রাখতে পারো, সারা জীবন তোমাকে ভুলতে হবে। দেখবেন ডায়াবেটিস যদি হয় একটা কারণ, হাইপার টেনশন, প্রেশারের যদি কিছু হয়, আরো কিছু কিছু রোগ যেগুলো আছে, সেগুলো কিন্তু সারা জীবন আপনাকে ওষুধ খেতে হবে। সেগুলো তো এখন প্রচুর মানুষের এগুলো হচ্ছে, সেগুলো অনেক কারণ আছে, অনেক কারণ আছে। তো সেখানে প্রথম থেকে যদি আমরা এগুলোকে বারণ করতে পারি যে তুমি তোমার জীবনযাত্রাটা কেমন ভাবে করো, যেগুলো বড় বাচ্চা তারা শুনবে, ছোট বাচ্চাদের বাবা মাকে বলতে হবে যে মোবাইলটা থেকে আপনারা দূরে থাকবেন। আর কোনো বাচ্চা যখন পড়াশোনা করবে, তখন সেই পড়াশোনা করার সময় আপনারা দয়া করে মোবাইল দেখছেন আর ছেলে ওখানে পড়ছে, সেটা করবেন না। মোবাইল সরিয়ে রাখুন, আপনার দরকার আপনি পরে দেখুন, কিন্তু বাচ্চার সামনে, বাচ্চা পড়াশোনা করছে বা খাচ্ছে, আপনি দেখছেন একদিকে মোবাইল দেখছেন, একদিকে বাচ্চাকে খাওয়াচ্ছেন, এগুলো বলে ভালো, বাচ্চার জন্য ভালো, আমাদের জন্য ভালো, সমাজের জন্য খুব ক্ষতি করছে। যেমন ফাস্ট ফুড ক্ষতি করছে, তেমনি মোবাইল ক্ষতি করছে। আচ্ছা, আজকে আমরা বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে আপনার কাছে এসেছিলাম, এবং আপনার যে মানে কি বলবো, প্রত্যেকটা মায়ের কাছে যে মেসেজটা দেয়া, যে কিভাবে তার শিশুকে সে যত্ন সহকারে ছোট থেকে বড় করবে, এবং মোবাইল বা ফাস্টফুডের কি কি অপকারিতা আপনি তো খুব সুন্দরভাবে বললেন, এবং কোন কোন ক্ষেত্রে হসপিটালে নিয়ে যেতে হবে, কোন হসপিটালে গেলে তার ভালো চিকিৎসা হবে, সেটা সবটাই আপনি বিস্তারিতভাবে বলেছেন। তো আজকে আপনি এই যে বিহানের সঙ্গে থেকে এবং বিহানের সঙ্গে প্রত্যেকটা পদক্ষেপ, আপনার যে মূল্যবান বক্তব্য আমরা প্রত্যেকটা মায়ের কাছে তুলে ধরতে পারছি আজকে, তার জন্য আপনাকে বিহানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে সঙ্গে বিহানের সঙ্গে থাকবেন, এই বলেই আমাদের দর্শকদেরও আন্তরিক অভিনন্দন জানিয়ে বিহানের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে এখানেই সমাপ্তি ঘোষণা। আমিও নমস্কার জানাচ্ছি আপনাদের, এবং মায়েদেরকেও আমার নমস্কার প্রণাম জানাচ্ছি। কারণ যে মায়েরা আজকে এই কথাগুলো শুনবেন, তারা যদি এই কথাগুলো শুনে কিছু উপকৃত হন, তাহলে আমিও কৃতজ্ঞ হব, আর বিহানও কৃতজ্ঞ থাকবে। আর বিহানের আপনাদের যে এই যে অবদান, সে অবদানটাকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করছি। এবং আপনারা সবাই সপরিবারে, সবাই আপনারা যারা সদস্য আছেন বা যারা সদস্য নেই, যারা সবাই শুনছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একজন চিকিৎসক হিসাবে আমার এটা একটা প্রার্থনা, ঈশ্বর আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এটাই আমার কাম্য এবং প্রার্থনা। যাক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। ধন্যবাদ আপনাকে অসংখ্য।